আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই নতুন বছর নতুন উদ্যোগে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন, এটার জন্য পর্যাপ্ত নলেজ দরকার, জ্ঞান দরকার, শেয়ার বাজারটা বোঝা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শেয়ার বাজার বলতে বুঝি যে সেখানে আমরা টাকা পয়সা ইনভেস্ট করব, টাকা পয়সা ইনভেস্টমেন্টের পরে সেটা আমাদের 10 দিন 20 দিনে 1 মাসে টাকাটা 3 গুণ 10 গুণ 100 গুণ বাড়বে, আমরা লাভবান হব। আসলে প্রকৃতপক্ষে শেয়ার বাজারটাকে যদি আমরা একটা বর্ডার কনসেপ্টে দেখি, শেয়ার বাজার মানে হচ্ছে আপনি বাংলাদেশের টপ কোয়ালিটির ভালো কোম্পানিগুলোর অংশীদারিত্ব অর্জন করলেন। যেমন ধরেন যে আপনার একটা ভালো ব্যবসা চলতেছে, আপনি কি আমাকে অংশীদার হিসাবে নিবেন? নিবেন না, আপনার টাকারও দরকার নাই। কিন্তু প্রতিটা দেশে তার দেশের টপ কোয়ালিটির কোম্পানিগুলাকে তারা শেয়ার বাজারে লিস্টিং করায়, সেখান থেকে কোম্পানির কিছু অংশ মালিকানা তারা বিক্রি করে, যেখান থেকে আমরা ছোট ছোট করে করে একটা একটা করে শেয়ার করে কি করতে পারি, তার কোম্পানির মালিকানাটা কিনতে পারি। যেমন গ্রামীণ ফোন, রবি, স্কয়ার, এসিআই, ইবনে সিনা, এই যে টপ প্রতিষ্ঠিত কোম্পানিগুলো আপনি ধীরে ধীরে মালিকানা অর্জন করতে পারেন। তো আপনি বলবেন যে ভাই, এই আমরা অনেক ক্যালকুলেশন করে দেখেছি শেয়ার বাজারের চাইতে আমার সঞ্চয়পত্র, ব্যাংকে, এফডিতে আমি লাভটা বেশি পাই। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে যে আপনি যখন একটা ছোট ধান, গম, ভুট্টার চারা মাটিতে রোপণ করেন, কিছুদিন সময় লাগে, তারপরে গাছ হয়, তারপরে সেখানে অনেক ভুট্টা পান, ধান পান, গম পান। সেম একই রকম ভাবে একটা একটা করে যে আপনি শেয়ার কিনতেছেন, মানে একটা একটা করে আপনি টাকার গাছ লাগাচ্ছেন। আগামী 10 15 20 বছরে এইটা আপনাকে ওই যে যেভাবে ধান ক্ষেত একটা লাগাইছিলেন অসংখ্য পাচ্ছেন, এই রকম আপনার সুবিধা দিবে। তো এটা নর্মালি সুবিধাটা আপনাকে দুই ভাবে দিবে। ধরেন যে এই শেয়ার বাজারে যদি প্রতিদিন শেয়ারগুলো ক্রয় বিক্রয় না হইতো, যদি গ্রামীণ ফোন, স্কয়ার কোম্পানির অফিসে বলতো যে আমরা আমাদের কোম্পানির মালিকানাটা ক্ষুদ্র ভাগে ভাগ করছি, আপনি চাইলে 100 টাকা কিনতে পারেন, বছর শেষে যেটা লাভ হবে আমরা আপনাকে দিব। তো আপনি তো তখন অবশ্যই শেয়ারটা নিতে চাইতেন, একটা ভালো কোম্পানি। তো আপনি প্রয়োজনে তখন সেখানে 1 লক্ষ শেয়ার কেনার চিন্তা ভাবনা করতেন। তো ওই জিনিসটাই এখানে চলে এসেছে। তাহলে শেয়ার বাজারে আমরা দীর্ঘমেয়াদী যদি থাকতে চাই, আমরা ভালো কোম্পানি সিলেক্ট করব, যে কোম্পানি ভালো কিনা, ব্যবসা করে কিনা, যেই সেক্টরে ব্যবসা করতেছে সেটা ভবিষ্যতে তার ব্যবসাটা চলবে কিনা। যদি সেটা চলে তাহলে ওই কোম্পানি বছর শেষে যে লাভ করে সেখান থেকে আমরা একটা লাভের অংশ পাবো, যেটাকে আমরা ডিভিডেন্ড বলতেছি। যদিও কোম্পানি যত টাকা লাভ করে তত টাকা আমাদেরকে দেয় না, কিছু টাকা তারা রাখে গ্রোথের জন্য, কিন্তু টাকাটা আপনার। কিন্তু আপনি যদি প্রতিদিন শেয়ারটা ক্রয় বিক্রয় করে যদি সেখান থেকে বের হয়ে যান, ওই আর্ন রিপোর্ট টাকাটা, ওই যেই টাকাটা তারা এখন আপনাকে দেয় নাই, ওইটা থেকে তো আপনি বঞ্চিত হচ্ছেন। সাপোজ একটা উদাহরণ দেই, যেমন এই যে গত অর্থ বছরে স্কয়ার কোম্পানি 27 টাকা 4 পয়সা লাভ করেছে, শেয়ার হোল্ডারদেরকে সে মাত্র 12 টাকা ডিভিডেন্ড দিয়েছে, বাকি টাকাটা সে রিটেইনড আর্নিং হিসাবে রেখেছে। এখন আজকে যদি আপনি স্কয়ার কোম্পানির শেয়ারটা বিক্রি করে বের হয়ে যান, বাকি আপনার টাকায় যে ইনকামটা হয়েছিল ওইটা তো আপনি ছেড়ে চলে আসলেন। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী কোম্পানিটার সাথে থাকেন, তখন দেখবেন যে ধীরে ধীরে আপনি যে টাকাটা রাখছিলেন সেটা দ্বারা কোম্পানি গ্রো করবে, কোম্পানি সেখানে তার আর্নিংটা বাড়বে, ধীরে ধীরে ডিভিডেন্ডটা সে বেশি দিবে। তো এই সুবিধাটা আপনি স্বল্প সময়ে পাবেন না। আর পাশাপাশি আপনি যে টাকার গাছগুলো ভালো ভালো কোম্পানিতে লাগাইলেন, অল্প অল্প করে আপনি কিনতে পারতেছেন। একটা শেয়ার মানে 200 টাকা 500 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারতেছেন। যদি আগামী 15 বছরে আপনি 1 লক্ষ শেয়ার কিনতে পারেন, এরপরে আপনার পেনশন নিয়ে টেনশন করতে হবে না। যখন বয়স হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবেন, কোনো ইনকাম সোর্স থাকবে না, ছেলে মেয়ে স্ত্রীর দিকে আপনার হাত পাততে হবে না। আপনার একটা বাড়ি ছিল, ভূমিকম্পে ধ্বংস হইতে পারে, আগুন লাগে যাইতে পারে, মানুষ দখল করতে পারে, কিন্তু শেয়ার বাজারে আপনার এই জিনিসটা কেউ দখল করবে না, চোর ডাকাতের কোনো ভয় নাই। তো এই জন্য একটু চিন্তা করেন যে আপনি যত টাকারই মালিক হন, ধীরে ধীরে ছোট ছোট করে টাকার গাছ লাগাইতে থাকেন। এই ভালো টপ কোয়ালিটির শেয়ার কিনা মানে টাকার গাছ কিনা। শেয়ার বাজারে 10 টাকা দাম বাড়বে, 10 টাকা দাম কমবে, এটাতে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি যে চিন্তাটা করবেন সেটা হচ্ছে যে বছর শেষে কোম্পানিটা আপনাকে কিছু ডিভিডেন্ড যদি দেয়, সেটা আপাতত খরচ না করে আরো শেয়ার বেশি কিনবেন। এভাবে আগামী 10 15 বছর ভালো কোম্পানির অল্প অল্প করে শেয়ার আপনি ক্রয় করতে থাকেন, টার্গেট রাখবেন অ্যাটলিস্ট যাতে আপনি 1 লক্ষ শেয়ার কিনতে পারেন, তখন আপনি মজাটা পাবেন। আরো একটা উদাহরণ যদি আমরা দেই, সাপোজ যদি ধরেন যে আপনি 2000 সালে 1 লক্ষ টাকার যদি স্কয়ার কোম্পানির শেয়ার কিনতেন, নানা প্রকার চড়াই উতরাই পেরিয়ে আপনি তারপরে ভুলে গেছেন, শুধু অ্যাকাউন্টটা কানেক্ট করার ছিল। আজকে এই যে 2025 সালে
আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি, ওই 1 লক্ষ টাকার শেয়ারের ভ্যালুই হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে। পাশাপাশি এতদিনে প্রায় আপনি 33 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ডিভিডেন্ড হিসাবে এসেছে। তাহলে গত 25 বছরে এমন কোন ব্যবসা আছে যেটার মধ্যে আপনি ইনভেস্ট করে রাখলে আপনার যাবতীয় কিছু কোনো ভয় ভীতি ছাড়াই টাকাটা আসতো? তো আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমরা ক্ষণস্থায়ী চিন্তা করি, টেম্পারারি চিন্তা করি, 5 দিন 10 দিন 15 দিনে কি পাবো। তো আমরা চিন্তা করব কোম্পানিটার দিকে, কোম্পানিটা ভালো কিনা, গ্রোথশীল কিনা, টিকবে কিনা, ভালোভাবে প্রফিট করতেছে কিনা। তো এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, কোম্পানির অ্যানুয়াল রিপোর্টগুলো পড়তে হবে, কোম্পানি কোন কোন সেক্টরে ব্যবসা করে ওইটা একটু জানতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, যেমন ধরেন যে স্কয়ার কোম্পানি, আপনি যখন একটা স্কয়ারের শেয়ার কিনেন, এর মানে এই না যে আপনি শুধু স্কয়ার কোম্পানি ওষুধ বিক্রি করে তার শেয়ারটা কিনতেছেন। এখানে তাদের অনেক প্রকার আরো সাবসিডারি কোম্পানি আছে, অ্যাসোসিয়েট কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানিতে মাইনর শেয়ার হোল্ডিং আছে। যেমন স্কয়ার কোম্পানি কেনিয়াতে ফ্যাক্টরি করছে, সেখান থেকে লাভ আসলে স্কয়ারের মধ্যে আসবে, মানে আপনিই পাবেন। স্কয়ার কোম্পানি ফিলিপিনে, সেখানে তারা সেখান থেকে বিক্রি করবে, সেই কোম্পানিটার লাভও আপনি পাবেন। স্কয়ার হসপিটাল থেকে গত 10 বছর যাবত তারা কোনো লাভই নিচ্ছে না, সেখানে আনরিপোর্টেড লাভগুলো জমা হয়ে আছে। স্কয়ার ফ্যাশন বলে তাদের পোশাক খাতের কোম্পানি আছে, গত 10 বছরও তারা সেখান থেকে কোনো লাভ নেয় নাই, লাভগুলো সেখানে জমা হয়ে আছে। এটা ছাড়া ইউনাইটেড হসপিটালেও তাদের হিউজ পরিমাণ ডিপোজিট করা আছে, সেখান থেকেও তারা এখনো লাভগুলা তারা এখনো কাউন্ট করে নাই। তো এই যে জিনিসগুলা, আপনি শুধু ওই যে ইপিএস আর এটা দেখে তো হবে না, আপনাকে চিন্তা করতে হবে আনরিপোর্টেড আরো কোনো উৎস আছে কিনা, আয়ের সোর্স আছে কিনা। একই রকম ভাবে আপনি যখন অন্য কোম্পানিগুলোও যাচাই করবেন, যেমন অলিম্পিকটা যাচাই করবেন, ওই বেচারা ব্যাটারি বিক্রি করতো, ব্যাটারি পরে বিস্কুটে আসলো, কনফেকশনারিতে আসলো, কেকে আসছে, এখন চকলেটে আসছে, ধীরে ধীরে সে জমি কিনতেছে, তার ব্যবসাটা সে বাড়াচ্ছে। তো অলিম্পিকের শেয়ারটাও দেখবেন যে আগামী 10 বছরে আরো হিউজ পরিমাণ ব্যবসা বৃদ্ধি পাবে। এরকম একই রকম ভাবে যেমন যে রড কোম্পানিগুলো আছে, নতুন কোনো সেক্টরে বিনিয়োগ করতেছে কিনা। এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? এই জিনিসগুলো আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে পাবেন। পুরাতন গত 5-10 বছরের প্রয়োজনে প্রতিটা অ্যানুয়াল কোম্পানির প্রতিটা রিপোর্ট আপনি একটু পড়ার চেষ্টা করবেন, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি হিউজ পরিমাণে বিনিয়োগ করতে চান, ধীরে ধীরে আপনি কোম্পানিটাকে বোঝার চেষ্টা করেন। বেশি থেকে বেশি 5টা 6টা বা ম্যাক্সিমাম 8টা কোম্পানিতে আপনি যদি ধরলাম যে 1 লক্ষ টাকা করে, 8 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি ঘুমিয়ে যান, আগামী 25 বছরে মানে 2050 সালে আপনি যদি ঘুম থেকে উঠেন, এই 8 লক্ষ টাকা যেটা আপনি বিনিয়োগ করলেন, একটা দুইটা কোম্পানি যদি ডাউনেও চলে যায়, বাকি 5টা কোম্পানিও যদি ঠিক থাকে, এই 5টা কোম্পানি আপনাকে ওই যে আপনার বৃদ্ধকালে এই পরিমাণ টাকা পয়সা দিবে যে আপনি দান সদকা করে ছেলে মেয়েদেরকে দিয়ে নিজে যতদিন জীবিত থাকবেন স্বাধীনভাবে চলতে পারবেন। তো এটার জন্য আমাদের বর্তমানে 3য় কোর্স চলতেছে, প্রথম কোর্স, দ্বিতীয় কোর্স, তৃতীয় কোর্স, যে বিনিয়োগটা আমরা কিভাবে করতে পারি, কোম্পানি কিভাবে চিনবো, নানা প্রকার এই যে ক্রয় বিক্রয়ের জন্য বিও অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট লাগে, সেই রিলেটেড আপনারা চাইলে যারা কোর্সে অংশগ্রহণ করছেন, যারা করেন নাই, আমাদের কোর্সগুলোও নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।